হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড যে মাইনর পেপার অর্থাৎ MN6 পেপারের নাম ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945। এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করাবো। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং এই 10 নম্বর এবং 20 নম্বর এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, এটা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী তাদের 10 বা 20 নম্বরের প্রশ্ন আসে। তোমাদের 15 এবং 5 এই দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে অ্যান্সার করবে দেখো। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে চলা ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। এই ঘটনা বিশ্ব রাজনীতির গতি প্রকৃতিকে আমূল বদলে দেয়। ঠান্ডা যুদ্ধের অবসানের ফলে আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন যুগের সূচনা হয়, যা ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্ব নামে পরিচিত। এই নতুন বিশ্ব ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক বেশি জটিল, বহুমুখী এবং পরিবর্তনশীল। ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ কাকে বলে এবার সেটা বোঝো। সাধারণ অর্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র মানে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়ন মানে সমাজতান্ত্রিক জোটের মধ্যে প্রত্যক্ষ রক্তক্ষয়ী সামরিক সংঘাত ছাড়াই যে আদর্শগত রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং উত্তেজনার সৃষ্টি হয়েছিল তাকে ঠান্ডা যুদ্ধ বলে। মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ প্রথম এই শব্দটি ব্যবহার করেন এবং পরবর্তীতে সাংবাদিক ওয়াল্টার লিপম্যান একে জনপ্রিয় করে তোলেন। এটি ছিল মূলত পেশি প্রদর্শন, প্রচার কার্য এবং ছায়াযুদ্ধের এক দীর্ঘস্থায়ী যুগ। তারপর হচ্ছে কি ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতির প্রধান বৈশিষ্ট্য। সেখানে কি বলা হচ্ছে দেখো বৈশিষ্ট্যগুলো। প্রথম হচ্ছে একমেরুকেন্দ্রিক বিশ্বের উদ্ভব। ঠান্ডা যুদ্ধের সময় বিশ্ব ছিল দ্বিমেরুকেন্দ্রিক, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একটিমাত্র পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। সামরিক শক্তি, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত উৎকর্ষের উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই একক আধিপত্য ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। তারপরে বহু মেরুতাকেন্দ্রিক দিকে যাত্রা ও নতুন শক্তির উত্থান। প্রাথমিকভাবে বিশ্বে একমেরুকেন্দ্রিক হলেও একবিংশ শতাব্দীর শুরুতে তা ধীরে ধীরে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোতে থাকে। চীনে বিপুল অর্থনৈতিক ও সামরিক উত্থান, রাশিয়ায় ঘুরে দাঁড়ানো এবং ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলির ক্ষমতা বৃদ্ধি মার্কিন আধিপত্যের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করে। তারপর হচ্ছে বিশ্বায়নের প্রসার ও অর্থনৈতিক অগ্রাসন। ঠান্ডা যুদ্ধের অবসানের পর রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বের জায়গা নেয় অর্থনৈতিক প্রতিযোগিতা। মুক্ত বাজার অর্থনীতি এবং বিশ্বায়ন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক এবং বহুজাতিক সংস্থাগুলির ভূমিকা মারাত্মকভাবে বৃদ্ধি পায় এবং রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা বাড়ে। তারপর হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভয়াবহতা। ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় প্রথাগত যুদ্ধের বদলে অপ্রথাগত নিরাপত্তার হুমকি হিসাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। আঞ্চলিক সংগঠনগুলির গুরুত্ব বৃদ্ধি। এই সময় রাষ্ট্রগুলি নিজেদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিভিন্ন আঞ্চলিক সহযোগিতার সংস্থার ওপরে বেশি জোর দিতে থাকে। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, সার্ক এবং ব্রিক্সের মতো সংগঠনগুলি বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নিয়ন্ত্রক হিসাবে আত্মপ্রকাশ করে। তারপর কি আছে দেখো। তারপর হচ্ছে মানবাধিকার ও পরিবেশ সচেতনতা। ঠান্ডা যুদ্ধের যুগে রাষ্ট্রীয় নিরাপত্তাই ছিল শেষ কথা, কিন্তু পরবর্তী সময় মানবাধিকার লঙ্ঘন, জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, নারীর অধিকার এবং মহামারীর মতো
অপ্রথাগত বিষয়গুলি আন্তর্জাতিক রাজনীতির মূল আলোচ্য বিষয়ে পরিণত হয়। উপসংহার: পরিশেষে বলা যায়, ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতি কোনো একটি নির্দিষ্ট স্থির কাঠামোর মধ্যে আবদ্ধ নেই। এটি এমন একটি সন্ধিক্ষণ যেখানে যেখানে একদিকে যেমন বিশ্বায়নের ফলে রাষ্ট্রগুলি একে অপরের কাছাকাছি এসেছে, অন্যদিকে তেমনি উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় মৌলবাদ বা বাণিজ্যিক যুদ্ধ নতুন সংকট সৃষ্টি করে। মার্কিন আধিপত্য ক্ষয় এবং এশিয়ার উত্থান প্রমাণ করে যে বিশ্ব রাজনীতি বর্তমানে একটি জটিল, আত্মনির্ভরশীল এবং বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এবার ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যকারিতা আলোচনা করো এবং ব্রেক্সিটের প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপীয় শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনর্গঠনের উদ্দেশ্যে যে আঞ্চলিক সহযোগিতার সূচনা হয়েছিল তার শ্রেষ্ঠ ফসল হলো ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে বিশ্ব রাজনীতিতে এটি কেবল একটি সফল আঞ্চলিক সংগঠনই নয়, বরং একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বজায় রেখেও কিভাবে একাধিক দেশ একটি অবিচ্ছিন্ন ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে পারে, ইউরোপীয় ইউনিয়ন তার প্রকৃষ্ট উদাহরণ। এবার ইউরোপীয় ইউনিয়নের গঠন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার বলো, দেখো গঠনটা কি আছে। ইউরোপীয় ইউনিয়নের গঠন কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া। 1951 সালে গঠিত ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় এবং 1957 সালে রোম চুক্তির মাধ্যমে সৃষ্টি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের হাত ধরে এই ঐক্যের বীজ বপন হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের জন্ম হয় 1992 সালের 7ই ফেব্রুয়ারি স্বাক্ষরিত ঐতিহাসিক ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, যা 1993 সালে 1 নভেম্বর থেকে কার্যকর হয়। শুরুতে এর সদস্য সংখ্যা কম থাকলেও বর্তমানে 27টি ইউরোপীয় দেশ এই ইউনিয়নের সদস্য। এই জোটের নিজস্ব পতাকা, নিজস্ব সঙ্গীত, এমনকি অভিন্ন মুদ্রা রয়েছে। এবার ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলীতে কি বলা হচ্ছে, প্রথম কার্যাবলী হচ্ছে একক বাজার ও অবাধ বাণিজ্য প্রতিষ্ঠা। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় সাফল্য হলো একটি একক বাজার তৈরি করা। এর ফলে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পণ্য, পরিষেবা, মূলধন এবং নাগরিকদের অবাধ চলাচলের অধিকার সুনিশ্চিত হয়েছে। সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে কোনো শুল্ক বা বাধা নেই। তারপরে কি বলা হচ্ছে দেখো, অভিন্ন অর্থনৈতিক ও মুদ্রানীতি। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান কাজ হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধন করা। এই লক্ষ্যেই ইউরো নামক অভিন্ন মুদ্রার প্রচলন করা হয়েছে, যা বর্তমানে অধিকাংশ সদস্য রাষ্ট্র ব্যবহার করে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। তারপরের পয়েন্ট হচ্ছে যৌথ পররাষ্ট্র ও নিরাপত্তার নীতি। বিশ্ব রাজনীতির সদস্য রাষ্ট্রগুলি যাতে বিচ্ছিন্নভাবে না থেকে একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসাবে নিজেদের তুলে ধরতে পারে, তার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি অভিন্ন পররাষ্ট্রনীতি ও নিরাপত্তার নীতি অনুসরণ করে। আন্তর্জাতিক সংঘাতের মোকাবিলা এবং শান্তি রক্ষায় এই জোটে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর হচ্ছে কৃষি ও পরিবেশ নীতি। এই জোটের সাধারণ কৃষি নীতি কৃষকদের স্বার্থ রক্ষা এবং খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ দূষণ রোধ এবং বিকল্প শক্তির ব্যবহার ইউনিয়ন যৌথভাবে কঠোর নিয়মাবলী প্রণয়ন ও বাস্তবায়ন করে। এবার হচ্ছে সামাজিক উন্নয়ন ও মানবাধিকার রক্ষা। ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য দেশগুলির শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান বৃদ্ধি, নারী পুরুষের সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এছাড়া অন্তঃসীমান্ত অপরাধ, সন্ত্রাসবাদ দমনে সদস্য রাষ্ট্রগুলি পুলিশ ও বিচার ব্যবস্থার পারস্পরিক সহযোগিতা করে। এবার কি আছে দেখো, ব্রেক্সিটের প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, 2016 সালে এক গণভোটের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়, যা ব্রেক্সিট নামে পরিচিত। 2002 সালে এই বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। ব্রেক্সিটের প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে অত্যন্ত সুদূর প্রসারী। এর ফলে
প্রথমত ইউরোপীয় ইউনিয়নের একক বাজারের বিশালতা ও শক্তি কিছুটা হ্রাস পায় এবং ব্রিটেনের অর্থনীতিও বড় ধাক্কা খায়। দ্বিতীয়ত হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে নতুন শুল্ক নীতি এবং অভিবাসন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তৃতীয়ত ব্রেক্সিট ইউরোপীয় ইউনিয়নের অখণ্ডতা ধারণায় একটি বড় আঘাত হানে, যার ফলে ফ্রান্স বা ইতালির মতো অন্যান্য দেশগুলির উগ্র জাতীয়তাবাদ ও জোট বিরোধী শক্তিগুলি উৎসাহিত হয়। তবে অন্যদিকে এই ঘটনার অবশিষ্ট 27টি সদস্য রাষ্ট্রকে নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার জন্য সতর্ক করেছে। এবার উপসংহার দিয়ে এই প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে।